সম্ভাবনা আর কি। মেবি অমুক কাজটা করলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আমার কথা বুঝতেছেন? আর যদি আপনি সমস্যাটার দিকে সম্ভাবনার দৃষ্টিতে না তাকাইয়া নেগেটিভলি তাকান, তাহলে দেখবেন যে 10টা কারণ আপনার মাথায় আসছে, এটা হবে না, এই কারণে হবে না, ওই অমুক এটা করছে, এটার কারণে হবে না, এটা কোনোদিন এই মার্কে সম্ভব না, এটা কিভাবে সম্ভব, এটা তো আর আমি জীবনে করি নাই, আমি 30 বছর ধরে কাজ করি, কোনোদিন কাউকে করতে দেখিবেন। নানান ধরনের ব্যাপার। অর্থাৎ আপনি যদি মনে করেন এটা হবে না, তাহলে দেখবেন যে আপনার মাথার মধ্যে 10টা লাইন তৈরি হয়েছে কি কি কারণে হবে না। এগুলি সেই আপনার মাথা আপনাকে বলে দিচ্ছে এই কারণে হবে না। কিন্তু যদি আপনি চিন্তা করেন কি করলে হইতে পারে, দেখবেন আপনার মাথা আপনাকে বলতেছে যে এই কাজ করলে এটা হতে পারে। অর্থাৎ আমরা যখন এখানে তাকাবো সম্ভাবনা খুঁজবো কি করলে এটা সমাধান হতে পারে। আরেকটা ব্যাপার, গতদিন একটা ছোট গল্প ছিল, এইটার সারমর্ম এরকম ছিল যে হচ্ছে আমরা যখন কিছু শিখবো, জানবো অথবা কারোর কথা শুনবো, তখন আমরা নিজেরা হচ্ছে নিজেদের এক্সপেরিয়েন্সটাকে, আমি অবশ্যই এক্সপেরিয়েন্সটাকে সম্মান করি, কিন্তু এক্সপেরিয়েন্সটা হচ্ছে আপনার শেখার জন্য একটা বাধা। এক্সপেরিয়েন্সটাকে একটু সাইড করে রাখতে হবে। কেন সাইড করে রাখবেন? মনে করেন হচ্ছে এই ভদ্রলোক চিন্তা করতেছে যে হচ্ছে খাবার এখানেই খেতে হয়, এই ধরনের নিয়ম, এই চেয়ারের উপরে খাইতে হয়, বসতে হয়, এখানে খাবার রেখে খাইতে হবে, চেয়ারকে উচ্চা করতে হবে অথবা নিচু করতে হবে। তার মাথায় আরেকটা চিন্তা থাকতে পারে মেঝেতে মাদুর পেতে বসে খাইতে হবে, ঠিক আছে? এই দুটো চিন্তার বাইরে সে কখনো করবে না। কেন করবে না? কারণ সে তার জন্মের পর থেকে এই দুটো সিস্টেমের বাইরে কিছু দেখেনি। জন্মের পর থেকে যা যা দেখছে শিখছে এগুলো হলো তার এক্সপেরিয়েন্স। সে হয় মেঝেতে পাটি বিছাইয়া খাইতেছে অথবা সে কি করতেছে চেয়ার টেবিলে খাইতেছে। একটা মধ্যপ্রাচ্যের একটা ভদ্রলোককে ধরে নিয়ে আসেন, দুবাইয়ে কাউকে ধরে নিয়ে আসেন, সে দেখেন সবচেয়ে মাদুর পেতে, কিন্তু তার প্লেটটা মাদুর পেতে রাখেনি, সে ওইখানে টেবিল ইউজ করছে, কিন্তু সে নিচে মেঝেতে বসেছে। এই জিনিসটা এনার মাথায় কখনো আসবে না। কেন আসবে না? কারণ সে এটা দেখে। এখন একটা জিনিস চিন্তা করেন, কি কি ভাবে খাবার খাওয়া যায়, এই জিনিসটা জিজ্ঞাসা করলে ও শুধু ওই দুটো অ্যান্সারই করবে যে দুটো জিনিস সে দেখে আসছে, শিখে আসছে, জেনে আসছে। এর বাইরে সে আর চিন্তা করতেছে না। আল্লাহ যে তার একটু বুদ্ধি দিচ্ছে, দিলু দিচ্ছে, এইটা সে ব্যবহার করবে না। কেন করবে না? কারণ সে অতীতে এটা কাউকে করতে দেখে, কারণ সে এটা শিখে। আমাদের মধ্যে অনেক স্টাফ, আমার ডিপার্টমেন্টের মেম্বার, নিজে মার্কেটিংয়ের মেম্বার, অনেকে বলে এটা যদি কেউ পারে আমি আপনাকে করে রাখবো। তাই তুমি বলতেছো এটা যদি কেউ পারে তাহলে তুমিও পারবা। এই একই কথা যদি সবাই বলে তাহলে আগে করবে না। আমার কথা বুঝছে? এই দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ করা খুব বেশি জরুরি। আসলে আমরা আমাদের গল্পে করেছি এক ভদ্রলোক বেশ টাকা পয়সা, তো ওর একটা ছোট বাচ্চা আছে, মানে ছোট, ও এই বাচ্চা মাঝে মধ্যে এটা ওটা কিনেছে। ও চিন্তা করলো যে হচ্ছে আমার যে টাকা পয়সা আছে আমার থেকে কিনে যাচ্ছে, আমি বাচ্চাকে কিনে দিচ্ছি। বাচ্চাটা আসলে রিয়েলিটিটা বুঝতেছে না, বাস্তব যে কঠিন কিন্তু সে বুঝতেছে না। এক কাজ করতে হবে, বাচ্চাকে শেখাইতে হবে, জানাইতে হবে। বাচ্চাকে নিয়ে এসে চলে গেছে গ্রামে। তা আসলে যাই আমরা একটা ট্রিপ দিয়ে আসি, ভ্রমণ করে আসি। সে গ্রামে যেয়ে কিছু রিলেটিভের সাথে থাকছে, 3-4টা দিন পরে বাসায় আসছে। বাসায় এসে বলে কি দরিদ্র ফ্যামিলির সাথে ছিল, যেন বাচ্চা অনেক কিছু সচক্ষে দেখে এবং শিখে। তারপরে বাচ্চা এসে বাচ্চাকে জিজ্ঞাসা করছে, এই তুমি তো 3-4 দিন থাকলা ওই ফ্যামিলির সাথে, কি শিখলা, কি জানো? তো বাচ্চা বলছে, বাবা এই ট্রিপটা তো আমাদের জন্য অনেক সুন্দর ছিল, অনেক শিক্ষণীয় ছিল। বাবার চোখ তো চকচক করতেছে, হ্যাঁ আমি যে শিখাইতে চাইছি বাচ্চা এটা শিখছে। বাচ্চাটা বলছে, বলো তো বাবা কি কি শিখলাম? তখন বাচ্চা বলতেছে, বাবা আমি দেখলাম আমাদের বাসায় একটা কুকুর আর তাদের বাসায় 3টা কুকুর। কথা বুঝছে? বাচ্চা এটা শিখছে। তারপরে বাচ্চারা বলতেছে যে আর কি শিখছে? এই যে আমি আমাদের বাগানের ভিতরে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা বাতি লাগানো, আর তাদের বাগানে বাতির দরকার পড়ে না, চাঁদ নক্ষত্র তারা ঝিকিমিকি ঝিকিমিকি করতেছে, কি সুন্দর তারা আকাশের নিচে রয়েছে খোলা বাগানে। আর কি শিখছে? আমাদের ছোট্ট একটা সুইমিং পুল আছে, আমরা সাঁতার দিতে পারি অল্প জায়গা থেকে, আর তাদের দিঘি রয়েছে,
তারা নিজের ইচ্ছা মতো গোসল করতে পারে, অনেক সময় ধরে থাকতে পারে, লম্বা জায়গা সাঁতার দিতে পারে, সেখানে মাছ চাষ করতে পারে, নানান ফ্যাসিলিটি। আর কি শিখতে? এই যে আমাদের সম্পত্তি রক্ষা করার জন্য পাঁচিল দিতে হয়েছে, পাঁচিলের উপরে আবার তার কাটা দিতে হয়েছে, আর তাদের সম্পত্তি উন্মুক্ত। আমাদের সম্পত্তি অন্য মানুষ এসে চুরি করে নিয়ে যায়, তাদের সম্পত্তি একজন আরেকজন, একজনের বিপদে 10 জন লাঠি নিয়ে এসে দাঁড়ায় রক্ষা করার জন্য। তো এইরকম নানান বিষয় বলতেছে। অর্থাৎ দেখা গেছে যে ছেলেকে নিয়ে গেছে একটা শেখানোর জন্য, ছেলে তার পুরো বিপরীতটা শিখে আসছে। এটা হচ্ছে ছেলের শুধু চিন্তা শক্তির কারণে হয়েছে। ছেলের মাথায় এক্সপিরিয়েন্স নাই, তার মাথায় সেট কোনো আইডিয়া নাই। কেউ একটু চিন্তা করতে পারে। আমি যখন কিছুই জানতাম না, তখন আমি ফ্যাক্টরিতে ঢুকে প্রথম জিজ্ঞাসা করছি ফিনিশিং সেকশনে কি এটি কি, তো সাকার মেশিন। সাকার মেশিন দিয়ে কি করে? ওই সুতা বাঁচছে, ওই সুতা বাঁচে না, তো গার্মেন্টসে আলগা সুতা লেগে থাকে, আলগা সুতা যদি রেস্ট্রিকশনে পায় এটা একটা মেজর ডিফেক্ট, এর জন্য সুতা সব ছেড়ে ফেলা হয়। সুতা থাকে কেন গার্মেন্টসে যায়? বলে যে সুতা দিয়ে এসে লাগছে, সুতা থাকবে না, সুতা থাকার তো কথা না, সুতা তাকে কিন্তু তেল করাচ্ছে। তো বলতেছি যে না, তারপরও সুতা থাকে, তার মানে ঠিক মতো ক্লিন করে কাটা হয়। ক্লিন করে কাটার দরকার পড়ে কেন? কারণ মেশিন থেকেই সুতা থাকে, মেবি সব মেশিন অত না। এইরকম আমার মাথায় আসতেছে না সাকার মেশিন আমি কেন রাখতেছি। আমার যদি মেশিন ঠিক মতো কাজ করে, আমার যদি হেল্পার সুতাটা ঠিক মতো কেটে দেয় এবং সুতাটা ঝুলিতে ফেলে, তাহলে পরে তো আমার সাকার মেশিনের প্রয়োজন করবে না। পরে আমি নানান কারণে নানানভাবে অনেক কিছু শিখছি, কিন্তু ওই সময় আমার মাথার মধ্যে আসলে সাকার মেশিন আসলে কোনো কাজের না, আমার কাছে তাই মনে হচ্ছে। পরবর্তীতে আমি দেখছি যে না, এখানে একজন চেক করার পরেও আবার আরেকজন চেক করতে পারে, সেও ডিফেক্ট পায়। সে চেক করার পরে টিসি প্লাস গার্মেন্টস আবার আরেকজন অডিট করে, সেও ডিফেক্ট পায়। তার মানে প্রথম লোকটাই যদি ঠিক মতো চেক করতে পারতো, পরে দুজন লোকের আর দরকার হতো না। তার মানে এই গার্মেন্টস সিস্টেমটা সাজানোই এইভাবে যে আমি এখানে যতই সুতা কাটার লোক রাখি, সুতা যাবে, আমি ওখানে যতই গামকে দিয়ে সুতা করি, সুতা যাবে, আমি ওখানে যতই সাকার মেশিনে সুতায় থাকি, এরপরেও টোল্ডিংয়ে রাখবো যে আবার গামকে দিয়ে দিয়ে ওটির গা থেকে সুতা সরাবো। আমি পরবর্তীতে এটা শিখছি যে একই কাজ 4-5বার করে আমরা অভ্যস্ত। কিন্তু আমি যদি ডে ওয়ানে এটা জানতাম, আমি কাউকে জিজ্ঞাসা করতাম না সাকার মেশিন কেন, আমি অবাক হতাম। তো আপনার কত কিছু জানবেন, শিখবেন, এক্সপিরিয়েন্সটাকে সাইড করে ফেলবেন। কারণ এক্সপিরিয়েন্স সবসময় আপনাকে বলবে এই এটা কিন্তু সম্ভব না, যত কিছু এটা দেখি না। ওকে, আসুন আমরা একটু আসল ইয়ে আলোচনা করি, মানে আসল টপিক্স চলে যাই ক্লাসে। ক্লাসের আজকের টপিক্স হচ্ছে আমরা যে প্রতিদিন প্রতি মুহূর্তে কাজ করি, এবং আমরা অনেকে গর্ব করে বলি, অনেকে গর্ব না করে বলি, নর্মালি বলি, কি বলি যে হচ্ছে আমরা কাজ করতেছি, উই আর ওয়ার্কিং। বাট এই কাজটা আপনি মূলত 2 ধরনের হয়। কয় ধরনের? 2 ধরনের। কি কি ধরনের, এগুলো নিয়ে আসলে আমরা আজকে মূলত আলোচনা করবো। 10 মিনিট লাগবে হয়তো। ঠিক আছে, আমি এখন ট্র্যাকের মধ্যে আছি। এই ভিডিওটা কেন যেন ফিরে যায় করার, এই যে আমরা হচ্ছে এখানে একটা ছোট ভিডিও দিতে আসেন, ভিডিওর মধ্যে তেমন কিছুই নাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কে কি বুঝছেন আমাকে একটু বলবেন। সাউন্ড একটা ভালোই করবেন। ভিডিওতে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এটা কোনো একটা কোম্পানি ম্যানুফ্যাকচারিং এরিয়া, যেখানে কোনো কিছু তৈরি করা হয়। কাঁচামাল পাইতে ভদ্রলোক
কাঁচামাল ছেড়ে দিচ্ছে, এই কাঁচামালের উপরে প্রসেসিং হচ্ছে এবং এটা হচ্ছে স্পেস চাপ দিল না। এখানে প্রসেসিং হচ্ছে, কাঁচামালটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, এখানে আবার প্যাকেট হয়ে যাচ্ছে, এখানে ডিরেক্ট শিপ হয়ে যাচ্ছে, কাজ শেষ। অর্থাৎ ফেব্রিক নিয়ে আসছে, বানাই টানাই ছেড়ে দিচ্ছে, এই সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার আর হচ্ছে আলটিমেট কাস্টমার। আসলে মূলত এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে নর্মালি আমাদের ফেব্রিক আছে, আমরা গার্মেন্টস বানাই, সেখান থেকে পাঠাই রাখি। এই তিনটাই কারণ, মানে জায়গা তিনটা: সাপ্লায়ার, ফ্যাক্টরি এবং কাস্টমার। জায়গা হলো তিনটা। এর অনেক মিনিং আমি পরে আপাতত যতটুকু দেখতেছি ততটুকু হলে এরকম। এই হচ্ছে এই যে আমাদের কাজ হচ্ছে, দেখেন ফেব্রিক আসছে, ফেব্রিক এসে কিন্তু প্রায় 20-25 দিন আমাদের স্টোরের মধ্যে আটকে আছে, কিংবা 10 দিন আটকে আছে, কিংবা 2 দিন আটকে আছে। হয়তো কেউ যুক্তি তর্কের কারণে বলতে পারে আমরা ফেব্রিক রাখতে পেলাম, আমি পরদিনই সিলাই। হইতে পারে আপনার কথা ঠিক, আমরা ডিসেম্বরে সিলাবো, সেই ফেব্রিক আমাদের ঘরে আছে। অতএব ওই চিন্তা করে লাভ নেই, কোনো ফেব্রিক এসে আটকে আছে। আমরা যদি ফেব্রিক টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, ওই ফেব্রিক কেটে প্যান্ট বানাইয়ে ওই প্যান্ট বেচলে টাকা আসবে। কিন্তু ফেব্রিক যে আমার আটকে আছে, তার মানে কি আমার পকেটের টাকা ওইখানে আটকে আছে, তাই না? আমরা আপনাদের কাজের বাহিরের কথা বলতেছি, আপনারা একটু জেনারেল ডিসকাশন হিসেবে নেন। তো জিপার নিয়ে আসছি, জিপার এরকম 2 দিন আটকে আছে। আবার মনে করেন কাটিং কাটছে, কাটিং আজকে কাটছে, সকালবেলা লাইনে ইনপুট যাবেন, জাস্ট তারপরের দিন, অর্থাৎ কাটিং কাটার পরেও 1.5 দিন আটকে। তারপরে লাইনের মধ্যে দেওয়ার পরে লাইনের মধ্যে 4000 ডব্লিউপি আছে, অর্থাৎ 2 দিনের আউটপুট আছে, 3 দিনের আউটপুট আছে। এইখানে ইনপুট দেওয়ার পরে এই বডিটা ফাইনালি একটা প্যান্টে রূপান্তর হতে 2 থেকে 3 দিন সময় লাগছে, তাই লাগছে না? এরপরে ওয়াশে গেছে, ওয়াশ থেকে আসছে, ফিনিশিং এ ওয়েট করছে, এই স্টাইল আটকে রাখো, ওই স্টাইল শিপমেন্ট, ওই স্টাইল প্যাকেট করছে, এই স্টাইল চাপিং জগৎ আটকে আছে, এরপরে সে বাথরুম লাগাতে শুরু করছে। এইরকম নানানভাবে একটা প্যান্টের উপরে বিভিন্ন রকম টাইম যায়। একটা টাইম হচ্ছে বুঝছে কোনো কাজ হচ্ছে না, বসে আছে, ওয়াশে যাওয়ার আগে পরে সুইং লাইনের ভিতরে অথবা ফেব্রিক ইউজ করে নানানভাবে কোনো কাজ হচ্ছে না, বসে আছে। আরেকটা টাইম হচ্ছে ওইটার উপরে কাজ হচ্ছে। এই 2 ধরনের ঘটনা মূলত ম্যাটেরিয়ালসের উপরে ঘটে। এবং এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো যে টাইমটুকুন আছে, এইটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং একটা ম্যাপ আর কি। মনে করেন এইখান থেকে শুরু, এই পর্যন্ত, এইখান থেকে ফেব্রিক সাপ্লাই, ফেব্রিক দিচ্ছে, এই পর্যন্ত কাস্টমারের কাছে যাবে। এই পুরো মাঝের টাইমটুকু হচ্ছে লিড টাইম। পুরো প্রসেসিংটার জন্য যে টাইমটা বরাদ্দ থাকে, এইটা হচ্ছে লিড টাইম। এই লিড টাইমের ভিতরে যে আমি ফেব্রিক, তারপরে অ্যাক্সেসরিজ, এগুলোকে একত্রিত করে প্যান্টে পরিণত করবো, ওই কাজটার নাম হচ্ছে প্রসেসিং টাইম। অর্থাৎ আমার 2 ধরনের টাইম যাচ্ছে এই পুরো লিড টাইমের ভিতরে। লিড টাইম যদি 3 মাস হয়, এই 3 মাসের ভিতরে, বা 2 মাস হয়, এই 2 মাসের ভিতরে দেখা যাচ্ছে আমার একটা প্যান্ট বানানোর জন্য প্রসেসিং টাইম গেছে, আর জায়গায় জায়গায় স্টক হয়ে আটকে ছিল, ওই টাইম গুলো গেছে, রিটেনশন টাইম, অবসর সময় কি হয়ে গেছে। তো এই জায়গায় এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মনে করেন লিড টাইমের এই মাথায় এইটা, আর শেষ মাথা হচ্ছে এইটা। ফেব্রিক ঢুকছে মনে করেন ওই মাথায়, আর এই মাথায় মনে করেন হচ্ছে শিপমেন্ট হচ্ছে। মনে করেন এই সবুজ দাগগুলো হচ্ছে কাজ, জেনুইন আমি প্যান্ট বানাচ্ছি, হয় কাটতেছি, না হয় ফেব্রিক। ফেব্রিকও তো মিলে বুনায়, ফেব্রিক বানাইতেছি, অথবা কার্টুন বানাইতেছি, অথবা কার্টুন করতেছি। আর এই লেটগুলি মনে করেন বসে আছে, ওর উপরে কোনো কাজ হচ্ছে না। এই হচ্ছে 2 ধরনের ঘটনা এই পুরোটার ভিতরে ঘটে। তো এই সবুজগুলি হচ্ছে, এই যে সবুজগুলি হচ্ছে ভ্যালু, রেডগুলি হচ্ছে ওয়েস্ট। তো সে বোঝানোর চেষ্টা করছে এই লিড টাইম তো এত বড় এবং কস্ট এতখানি, মাঝখান থেকে যদি আমরা উন্নত প্রযুক্তি দিয়ে, আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে রেটগুলি সরাই ফেলতে পারি, যদি আমরা সরাই ফেলতে পারি, তাহলে এই লিড টাইমটা এরকম করে কমে। স্ক্রিন টাচ তো এটা একটা ঝামেলা, ঝামেলা ঠিক না, এটা সুবিধা, কিন্তু আমার জন্য ঝামেলা। আমি তো এগুলো ইউজ করে অভ্যস্ত না। আসলে আমরা এই জায়গা থেকে আবার দেখি, তাহলে কি করবে? এই যে দেখেন এই গ্যাপগুলি পূরণ হচ্ছে,
উপরেরটা এই 7,000 কমে এইরকম একটা সিনারি দাঁড়াচ্ছে, যেটা লিড টাইম আমাদের এতখানি লাগতো, অর্থাৎ 2 মাস লাগতো, সেটা হয়তো বা আমরা যদি ওয়েস্ট দিন সরাই ফেলতে পারি তাহলে সেটা হয়তো 20 দিনে সম্ভব, 30 দিনে সম্ভব, যেটা এখন আমরা 3 মাসে করতেছি, 2.5 মাসে করতেছি। এটাই মূলত বোঝানোর চেষ্টা করা হয়েছে যে একটা কাজের ফ্লোর ভিতরে 2 ধরনের টাইম থাকতেছে, একটা হচ্ছে ভ্যালু, একটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্টটা যদি আমরা মিনিমাইজ করি তাহলে আমাদের কষ্ট কমে আসবে এবং লিড টাইমও কমে আসবে। কীভাবে কমবে এগুলো আমরা আরও ডিটেলস করে জানতে পারবো। এটা একটা আইডিয়া দেওয়া। আমরা যে সারাদিনের কাজ করতেছি, এই কাজের ভিতরে আমাদের হচ্ছে 2 ধরনের কাজ আছে। আসলে আমরা তো এখানে গার্মেন্টসে আসছি, ধর এই ভদ্রলোক এখানে কাজ করতেছে সুপারভাইজার হিসেবে, তাকে দেওয়া হচ্ছে 30,000 টাকা, বেতন দেওয়া হচ্ছে 30,000 টাকা, সে সুপারভাইজার। এখন এই যে তার পিছিয়ে যে আমি 30,000 টাকা খরচা করতেছি, এই টাকাটা আমি কোথেকে ইনকাম করতেছি? কে দিতেছে? কাস্টমার দিচ্ছে। আসলে কিন্তু কাস্টমার সুপারভাইজারের বেতন বাবদ দিচ্ছে না, কাস্টমার দিচ্ছে একটা প্যান্টের মজুরি, এই প্যান্টটা বানায় দিবা, তোমার আমি $1 দিব। কাস্টমারের সাথে কিন্তু নেগোসিয়েশন এইটা, তাই না? হ্যাঁ। তার মানে এই যে এই সুপারভাইজারের পিছিয়ে একটা অর্থ ব্যয় করা হচ্ছে, এই সুপারভাইজার যদি ম্যানুফ্যাকচারিং রিলেটেড কাজের বাইরে অন্য কোনো কাজ করে, সেক্ষেত্রে সেইগুলি হয়ে যাবে মানে ওনার রেসপন্সিবিলিটির বাইরে থাকে। ধরেন এই যে এখন সে মিটিংয়ে এসে বসেছে, এখন সে কোনো প্যান বানাচ্ছে, তারপরে মনে করেন হচ্ছে সে লাইনের মধ্যে এমনভাবে কাজ করতেছে, ধরেন সে হচ্ছে প্রতি ঘন্টায় 4টা মান্ডিল চার কয়টাতে দেয়, 2 জায়গায় 200 পিস 600 পিস গুনে দেয়, কি 800 পিস গুনে দেয়, বোর্ড লেখা পাচ্ছেন। এই কাজগুলোর টাইম যদি একত্র করা যাবে, দেখা যাবে যে সব কাজের টাইম একত্র করে দেওয়া হয় 18 মিনিট, বাকি 42 মিনিট সে হয়তো মুভ করতেছে, এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে আসতেছে, এর সাথে কথা বলতেছে, প্রোডাকশনগুলো না। মানে এইসব কাজের জন্য কিন্তু তাকে পয়সা দেওয়া হয়নি, পয়সা দেওয়া হচ্ছে শুধু প্যান বানানোর জন্য। তার মানে আমি এটা বলার চেষ্টা করতেছি, সারাদিন আমরা যত কাজ করি তার ভিতরে ঠিক যে যে কাজের জন্য প্যানটাওয়ালা কাস্টমার আমাকে টাকা দিচ্ছে, ওই কাজগুলোর নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ওয়ার্ক। ভ্যালু অ্যাডেড ওয়ার্ক। বোরিং লাগতেছে আমার কথা, আমি বুঝতেছি, কিন্তু একটু কষ্ট করে যদি এই টাইমগুলো আমরা পার করি, হয়তো যখন বুঝে যাবো খুব ইফেক্টিভ হবে আমাদের জন্য। ভ্যালু অ্যাডেড ওয়ার্ক অর্থাৎ যেই কাজগুলা বিনিময়ে কাস্টমার আমাকে টাকা দিচ্ছে, সেটার নাম হচ্ছে ভ্যালু অ্যাডেড ওয়ার্ক। নন ভ্যালু অ্যাডেড ওয়ার্ক হলো যে কাজগুলোর বিনিময়ে কাস্টমার আমাকে টাকা দিচ্ছে না। আমার কথা বুঝতেছে? অনেক কাজ গার্মেন্টসের ভিতরে আছে যে কাজগুলোর বিনিময়ে কাস্টমার আমাকে টাকা দেয় না, যে কাজগুলো করলেও কাস্টমার ওই যারা নেগোসিয়েট করতে দিবে, ওটা না করলেও দিবে। কিন্তু প্যান্ট বানানো তো অবধারিত, মূলত সে প্যান্ট বানানোর জন্য কাজ। এরকম অনেক কাজ আছে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে করি। সাপোজ আমাদের ডিপার্টমেন্টে করেন, আমরা প্যান্ট বানাই, প্যান্ট বানাই। তার মানে আমরা যে টাকাগুলো নিয়ে যাচ্ছি, যে কাজগুলো করে যাচ্ছি, এগুলো সব নন ভ্যালু অ্যাডেড ওয়ার্ক, যে কাজগুলোর বিনিময়ে কাস্টমার আমাদেরকে টাকা দিচ্ছে। হ্যাঁ, অদৃশ্য একটা ব্যাপার এখানে কাজ করতেছে। অনেক কাস্টমার আছে, যে কাস্টমারগুলি যখন শুনতেছে এদের আই ডিপার্টমেন্ট আছে, এখানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট জব করে, এদের এই টেকনোলজি আছে, এদের এই মেশিন আছে, তখন দেখা যাচ্ছে যে কাস্টমার একটু বাড়তি আগ্রহ দেখে। অমুক ফ্যাক্টরিতে যেই দামে দিচ্ছে, আমাদের তার থেকে 2 পয়সা বাড়তি যেতে পারে, অথবা সেম রেট কিন্তু অমুক ফ্যাক্টরিতে না দিয়ে আমাদেরকে দেওয়ার কিছু আগ্রহ দেখাবে। এইরকম অদৃশ্য একটা ভ্যালু আমরা যোগ করি, কিন্তু দৃশ্যমান কোনো ভ্যালু যোগ করি না। কারণ আমি প্যান বানাই না, প্যান বানাই হচ্ছে আপনারাও হয়তো বানান, বানাই হলো অপারেটর। কথা হচ্ছে না? তো আমাদের এত কিছু পরে আস্তে আস্তে আমরা বুঝে দেবো। এখন কথা হচ্ছে যে আমরা সারাদিন যত কাজ করি 2 ধরনের কাজ করি, একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ওয়ার্ক, একটা নন ভ্যালু অ্যাডেড ওয়ার্ক। ভ্যালু অ্যাডেড ওয়ার্ক হচ্ছে যে কাজের বিনিময়ে কাস্টমার আমাদেরকে টাকা দেয়, কাস্টমার টাকা দেয়, আমি অফিসের বেতনের কথা বলতেছি। আর যে কাজের বিনিময়ে কাস্টমার আমাদেরকে টাকা দেয়, এগুলি হলো নন ভ্যালু অ্যাডেড ওয়ার্ক। তো মূলত এগুলি বাংলাতে দেখা, যে হ্যান্ডবুকগুলো আমরা আপনাদের প্রিন্ট করে দিয়ে দিব, এগুলো আপনাদের মুখস্থ করতে হবে, জানতে হবে, শিখতে হবে, অনেক ব্যবস্থা করেছে। আমরা হচ্ছে এরপরে চলে যাই এই নন ভ্যালুয়েটেড আর হচ্ছে ভ্যালুয়েটেড ওয়ার্ক। এখানে একটু ডিটেলস লেখা যে কীভাবে আমরা নন ভ্যালুয়েটেড ওয়ার্কগুলি কমায় ফেলতে পারি, এগুলোও আমরা আপনারা এই নোটগুলি পড়বেন, বাংলায় লিখে আপনাদের উদ্দেশ্যে বলবো। আপনাদেরকে সবাইকে আমি এফিসিয়েন্সির একটা নোট দিয়েছিলাম না, ছোটো, সবাইকে দিয়েছিলাম।
দিছিল। মেনটেনেন্সকে দিই আপনাদেরকে বলবো, তাই না? আচ্ছা, ঠিক আছে। আর আমরা আরেকটা বিষয় জানবো, ওই যে নন ভ্যালুয়েটেড ওয়ার্কের কথা আমি বলছি, আসলে এখানে কি কি নন ভ্যালুয়েটেড ওয়ার্ক আছে, আর কোন কোন কাজ আছে যেগুলি আসলে আমরা কমাইলে ওই পুরো লিড টাইম থেকে লাল দাগগুলি আমরা সরাই ফেলতে পারবো। আমাদের সেই জিনিসটা জানতে হবে। প্রথমে যেমন আমরা বলছিলাম লেবার ইউটিলাইজেশন বাড়াইতে গেলে পরে আগে জানতে হবে ওয়ার্কারের মিনিট নষ্ট হয় কেন। আমরা অ্যানালাইসিস করে দেখছিলাম ওয়ার্কারের মিনিট বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেল ম্যানেজমেন্টের কারণে, মানে ওয়ার্কারের নিজের দোষে না। ঠিক তেমনি এখন যদি আমরা ওই পুরো লিড টাইমের মধ্যে থেকে লাভ অংশগুলি সরাই ফেলতে চাই, মানে ওয়েস্টগুলি সরাই ফেলতে চাই, তাহলে আগে আমাদের চিন্তা হবে যে ওয়েস্ট কাকে বলে। নর্মালি যারা গার্মেন্টসে জব করে না তাদের জন্য ওয়েস্ট কি, আমার বাসার লোকে যদি জিজ্ঞাসা করি যে ওয়েস্ট কি, ও তখন বলবে যে রান্নাঘরের পাশে একটা আমি ঝুড়ি রাখি, সিটি কর্পোরেশনের লোক আসিয়া দরজায় টোকা দিয়ে ময়লাকে চিৎকার করে উঠে, আর আমরা যাই ওই ঝুড়িটা দিয়ে দিই, অথবা পলিথিনটা প্যাক করে দিয়ে দিই, ওইটাই হচ্ছে ওয়েস্ট, তাই না? ঠিক তেমনি ওয়েস্ট বলতে আসলে বুঝলে এই ধরনের কাজ, আবর্জনাগুলাকে। তো আমরা প্রতিনিয়ত এমন কিছু কাজ করতেছি যেগুলো আসলে ওই রকম ওয়েস্ট, যেগুলো আবর্জনায় ফেলে দেওয়া, তখন হয়তো আমরা জানতাম না বা বুঝতাম না, অথবা ওইভাবে চিন্তা করিনি বিধায় মনে হতে পারে যে হচ্ছে না আমরা এমন কোনো কাজ করি না যেটা অপ্রয়োজন। সব কাজ প্রয়োজন, তাই প্রয়োজন আর অপ্রয়োজনীয় সংজ্ঞা ক্ষেত্র বিশেষে বদলায়, এগুলি আমরা আরো ধীরে ধীরে শিখবো, সমস্যা না। তো আমরা ম্যানুফ্যাকচারিং এরিয়াতে দেখছি 7 ধরনের ওয়েস্ট থাকে। ম্যানুফ্যাকচারিং এরিয়া বলতে বোঝানো হয় যেখানে কোনো কিছু তৈরি হয়, সেটা পেঁয়াজের কারখানা হতে পারে, গার্মেন্টস কলকারখানা, পানি বোতলের কোম্পানি হতে পারে, যে কোনো ধরনের ফ্যাক্টরি হতে পারে। মোট কথা ফ্যাক্টরিগুলো যে সমস্ত জায়গাতে কিছু না কিছু উৎপাদিত হয়, সেটা পানি উৎপাদিত হতে পারে, খাবারের আচার উৎপাদন হতে পারে, আবার এই যে গার্মেন্টসের প্যান্ট উৎপাদন হতে পারে, কিছু যায় আসে না। যে কোনো ধরনের উৎপাদনের এরিয়া হইলেই এই 7 ধরনের ওয়েস্ট ওইখানে দেখা যায়। আমার টাইম অলমোস্ট শেষ। এই 7টা ওয়েস্ট নিয়ে আমরা নেক্সট ডেতে আবার কথা বলবো। পরে যেদিন কথা বলবো সেই দিন দিনের বেলা আমি আপনাদেরকে আমার টিম মেম্বারদের মাধ্যমে জানাই দিব। আর আশা করি সেই দিন আমরা আরও বেশি ইফেক্টিভ কিছু আলোচনা করবো। আমরা একটু হালকা নাস্তা পানিরও ব্যবস্থা ইনশাআল্লাহ আমি কথা। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই বাংলা মুভিগুলো তার আগে আপনাদের মধ্যে পৌঁছায়, ঠিক আছে? আপনারা এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। সাপোজ এই ভদ্রলোক আপনার কি না